শুভ সন্ধ্যা। এনটিভির বিলেতের আলাপ অনুষ্ঠান থেকে আপনাদের সাথে আমি রয়েছি অ্যারিনা সিদ্দিকী সুপ্রভা। সবাইকে আজকের আয়োজনে বিশেষ আমন্ত্রণ। বরাবরের মতো আজও আমার সাথে দুজন গুণী ব্যক্তি যুক্ত হয়েছেন এবং বিলেতের আলাপ অনুষ্ঠানে আমরা বিলেতের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলাপচারিতা করি। ঠিক তেমনিভাবে আজকে আমার সাথে যে দুজন অতিথি যুক্ত হয়েছেন তারাও আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে এবং সম্প্রতি তারা ইউকেতে এসেছেন সুদূর বাংলাদেশ থেকে, সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমার সাথে আলাপচারিতা করবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমি আমার আজকের অতিথিদের সাথে আপনাদেরকে পরিচিত করে দিই। আমার ফার লেফটে আছেন ডক্টর হোসনে আরা বেগম। উনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন। উনি TMSS এর এক্সিকিউটিভ ডাইরেক্টর। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আজকে এনটিভির স্টুডিওতে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। এনটিভিকে এবং আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। এবং আমার রাইটে আছেন মোস্তাফিজুর রহমান পল্টু, এ নামে ইনি বেশি পরিচিত। উনি TMSS এর ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এবং সেই সাথে তার আরও একটা পরিচয় আছে যেটা না বললেই না, উনি গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আজকে এনটিভিকে আমি পার্সোনালি এর জন্য আমি কংগ্রেচুলেশন জানাই যে আমাদের শুভেচ্ছা থাকলো যে আমাদেরকে এই সুবিধাটুকু করে দিয়েছেন। উদ্দেশ্য সিম্পলি যে TMSSকে আমার প্রজেক্ট করা এবং এনটিভি ইজ দ্য ওয়ান অফ দ্য চ্যানেল যেটা আমি মনে করেছি দিস দ্য বেস্ট ওয়ে টু গো ফরওয়ার্ড। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ, আপনি চমৎকার করে বলেছেন। আমি শুরুতেই আমার লেফট সাইডে আছেন অত্যন্ত গুণীজন ডক্টর হোসনে আরা বেগম। উনি সুদূর বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে বিলেতে এসেছেন, তো তার সাথে কথা বলার যে আনন্দটুকু সেটা আমি মিস করতে চাই না। শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইব TMSS, আমি দেখছিলাম যে 1964 সালে এই ধরনের একটা মহতী পরিকল্পনা গড়ে উঠেছিল বা এর বীজ বপন হয়েছিল। তো এর পেছনের কারণটা বা পেছনের কি অনুপ্রেরণা কাজ করেছে এত বড় পরিসরে একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনি যদি সেটা আমাদের আজকের এনটিভির দর্শকদের সাথে একটু শেয়ার করেন। আপনাকে, এনটিভিকে এবং এনটিভির বিশ্বব্যাপী সকল দর্শককে আমি TMSS এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই সেটা হলো যে TMSS এর পুরো নাম হলো ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ এবং এই সংস্থা 1964 সালে তৎকালীন সমাজসেবা বিভাগের নিবন্ধন নিয়ে একটি মাত্র গ্রামটার নাম ঠ্যাঙ্গামারা, অত্যন্ত প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে সেই গ্রামে কাজ শুরু করে। সেখানকার মহিলা পুরুষ সম্মিলিতভাবে, তো সে সময় তারা নিজেদের আপনার সংগৃহীত মুষ্টির চাল, তারপরে তাদের অত্যন্ত নগণ্য যে ইনকাম, সেই ইনকাম থেকে সঞ্চয় করে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে। আর এই সংগঠনের জন্মলগ্ন থেকেই আজকের এই অনুষ্ঠানে যিনি আরেকজন অতিথি মোস্তাফিজুর রহমান পল্টু ভাই, তার পিতা আমাদের বগুড়া জেলার মধ্যে অত্যন্ত সুনামধন্য এবং জনপ্রিয় একজন প্রখ্যাত ডাক্তার ছিলেন। তিনি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, আমাদের AGM এ যাইতেন, গিয়ে তিনি অনেক উপদেশ দিতেন। তার সকল ছেলে মেয়ে তারা অদ্যাবধি আমাদের সংগঠনের পেছনে প্যাট্রোনাইজ যুক্ত আছেন, কাজ করে যাচ্ছেন। যুক্তই না, তারা নিঃস্বার্থভাবে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তারা ভূমিকা রাখছেন। আমি এই পরিবারের প্রতি TMSS এর লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে
কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার করে বলেছেন। আমার নিজেরও খুব জানার ইচ্ছে ছিল এবং আমার প্রত্যয় আছে যে এনটিভি দর্শক যারা এখন সেটের সামনে বসে আছেন তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে আসলে এর পিছনের গল্পটা কি। তো আমরা অনেকটাই জানতে পেরেছি। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। তার আগে আমি মোস্তাফিজুর রহমান আপনার কাছে একটু জানতে চাইব, আমি দেখেছি যে আপনি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার TMS এর সাথে কাজ করছেন। তো এই যে আপনার এই রোলটা, হাউ ডু ইউ ডিসক্রাইব দিস, ইফ ইউ কুড এক্সপ্লেইন টু দি অডিয়েন্স লিটল বিট প্লিজ। এটা আমি আসলে আমাকে ফরেন অ্যাডভাইজার এই জন্যই TMS আমাকে করেছেন, দায়িত্ব দিয়েছেন। তার মেইন উদ্দেশ্য যে আমি এখানেই থাকি, লন্ডনেই থাকি, আপনি বিলেতেই থাকি এবং আমি বেসিক্যালি অ্যাকাউন্টেন্সি প্রফেশনে একটা মিডিয়াম সাইজ ইংলিশ ফার্মের আমি ওয়ান অফ দ্য সিনিয়র পার্টনার হিসেবে এখনো কাজ করছি। আর অ্যাজ এ অ্যাডভাইজারি রোল হিসাবে এখনও যেহেতু TMSS ইজ ভেরি লোকালাইজড, এটাকে কিভাবে আমরা মানে বহির্বিশ্বে স্পেশালি UK ইজ ওয়ান অফ দ্য বেস্ট, যে কারণে আমি মনে করেছি যে আমরা যদি ইউকেতে যদি তার প্রতিষ্ঠানের কিছুটা যদি আমরা প্রচার ঘটাতে পারি সেই হিসাবে আমি কাজ করছি বেসিক্যালি। এবং আমি অ্যাট দ্য সেম টাইম গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশন UK, যেটা আমি এখন বর্তমানে প্রেসিডেন্ট, এবং আপনি ফাউন্ডারও আমি এই ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দিস বগুড়া অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনে তরফে যদি আমরা এই সংস্থা যদি আমরাও তো চ্যারিটেবল ওয়ার্ক করি, ওনারাও চ্যারিটেবল ওয়ার্ক করেন, অবশ্যই, তো দুইজনের ভিতরে যদি একটা সমন্বয় ঘটানো যায়, এটাই চেষ্টায় আমি আছি। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন। এবং আমি আপনার এই সাধু যে একটা উদ্যোগকে আমি শ্রদ্ধা জানাই। আমি আশা করছি যে আপনারা দিনকে দিন আরও এগিয়ে যাবেন, এই মহতী প্রচেষ্টাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবেন। আমি এরপরে চলে যাব আবারও ডক্টর হোসনে আরা বেগম ওনার কাছে আমার জানবার অনেক কিছু আছে, বিকজ আমি যখন ওনাদের সংগঠনটা সম্পর্কে বা প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু দেখে আমি খুব অবাক হচ্ছিলাম। আমি রীতিমতো অবাক হয়েছি যে এত বড় পরিসরে ওনারা কাজ করছেন একটা খুব ছোট্ট একটা জায়গা থেকে, ছোট্ট একটা জেলা, বাংলাদেশের একটা জেলা বা একটা গ্রাম থেকে তারা এত বড় পরিসরে কাজ করছেন। আমি এনটিভি দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাইবো যে তারা কিন্তু এখন বাংলাদেশের 64টি জেলায় পৌঁছে গেছেন, এবং আরও স্পেসিফিকভাবে যদি আমি বলি যে 33,033টি গ্রামে তাদের সেবা পৌঁছেছে। এটা কিন্তু খুব বিস্ময়কর একটা বিষয় এবং গর্ব করার মতো একটা বিষয়। ওনাদের মতো মহতী উদ্যোগ আছে বলেই দেশ অত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আবারও ওনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, সেবামূলক বিভিন্ন সেক্টরে, এডুকেশন ইজ ওয়ান অফ দ্যাম, এছাড়া অন্যান্য সেক্টরেও কাজ করছেন। আমার আগ্রহ এডুকেশন নিয়ে জানার বেশি, বিকজ আমি নিজেও টিচিং প্রফেশনে আছি। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কি কোনো স্পেসিফিক সাবজেক্ট আপনারা শিক্ষা দিচ্ছেন বা কিভাবে কাজ করছেন আপনারা? সংস্থার জন্ম কথা একটু না বললে এডুকেশনের আপনার প্রিয়াম্বলটা বলবো যে তার প্রিয়াম্বল যথার্থ হবে না। সেজন্য আমি বলি সেটা হলো যে 1964 সালে যখন এই সংস্থার জন্ম হতদরিদ্র মানুষদের নিয়ে, তখন আমি স্কুলে একজন ছাত্র, ছেলে, আমি কিন্তু মেয়ে তখন না, ছেলে হিসেবে ছাত্র। আমি দেখতাম তাদের অদম্য প্রচেষ্টা, এবং তখন থেকেই আমি যুব সংঘ নামে একটা সংঘ ছিল, সেই সংঘর সঙ্গে ছিলাম। আর এই সংস্থার মেয়েরা এত কাজ করে, লোকজন এত কাজ করে, সেটাও দেখতাম। তারপরে স্বাধীনতা যুদ্ধ হলো, যুদ্ধে সংস্থাটা কিন্তু ডিস্ট্রয় হয়েছিল। সংস্থার আপনার উইভিং মেশিন এবং মোজা তৈরি মেশিন, সেলাই মেশিন, এগুলো সমস্ত যখন ডিস্ট্রয় হয়ে একটা চালার ঘর ছিল, সেটা ভেঙে গেল। তারপরে আমারও জীবনের পরিবর্তন আসলো, ছেলে থেকে মেয়েতে কনভার্ট হলাম। রাজশাহী ইউনিভার্সিটির মেডিকেল কলেজ হাসপাতালে আমার ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্ট হয়ে সেখানে ইউনিভার্সিটিতে আমার বিয়ে হলো। তো ঘটনা যেটা, ট্রিটমেন্টের আগে ডাক্তাররা ঘোষণা দিয়েছিল যে আমি বাঁচবো না, আমার কফিন টফিন তৈরি হয়ে গেছিলো, আমাকে দেশে নিয়ে যাওয়া, বগুড়াতে নিয়ে যাওয়া হোক।
তো তখন আমি দেখলাম যে আমার বাবা মারা গেছে শিশু অবস্থায়, আমি বাবার কথা স্মরণ করতে পারি না। তো আমার মা, আমার মৃত্যু আমার মার কাছে অত্যন্ত কষ্টদায়ক হবে, তাই আমি ট্রেসারে শুয়ে আল্লাহ তাআলার কাছে আমি নিয়ত করলাম, আমি প্রতিশ্রুতি করলাম যে আল্লাহ, আমি যদি বেঁচে থাকি মানুষের জন্য আমার জীবনটা বিকিয়ে দেব, কারণ আমার মায়ের কষ্ট যেন না হয়, আমাকে তুমি বাঁচিয়ে রাখো। তো তারপরে আমি লেখাপড়া শেষ করে ফার্স্ট ক্লাস পাইলাম। আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। আমার টিচাররা আমাকে খুব ভালোবাসতো। আমার ইউনিভার্সিটিতে আমার রুমমেটের সঙ্গে আমার বিয়ে হলো, সে অনেক কাহিনী। বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়াতে আমার খুবই ধুমধাম করে অনেক গহনাপত্র পাইলাম। সব হল থেকে আমাকে মানে অনেক সাধুবাদ জানালো, যাতে আমি যে মহিলা হয়েছি, নারী হয়েছি, এজন্য যেন মন খারাপ না থাকে, স্যাররা তাই বলতেন। তো তারপরে আমি আসলাম লেখাপড়া শেষ করে, থিসিস শেষ করলাম, করে এসে তখন আমার চাকরির প্রথমতই আপনার বগুড়া সার্কিট হাউসে তখন শহীদ জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট, তিনি গেলেন। রবেনা আফাজ খালাম্মা বগুড়ার আমাদের জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী, তিনি আমাকে সঙ্গে নিয়ে তার সামনে গেলেন যে আমার একটা দরখাস্ত ছিল, সেই দরখাস্তে উনি লিখে দিলেন যে চাকরি দেওয়ার জন্য। তারপরে 7 দিনের ভেতরে আমাকে ডিআইপি অফিস থেকে, তার মানে তখন শিক্ষা অধিদপ্তর অফিস থেকে আমার কাছে টেলিগ্রাম আসলো যে আমি যেন অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই। হ্যাঁ, তখন অ্যাপয়েন্টমেন্ট নিলাম, নিয়ে চাকরি করলাম। তার 5 মাস পরে আবার পিএসসি দিয়ে আমি রেগুলার হয়ে গেলাম। আচ্ছা। তো তারপরে চাকরি করতেছিলাম আমি, কিন্তু আমার স্মরণ হলো যে আমি যে প্রতিশ্রুতি করেছি মানুষের সেবা করব, তো অন্যান্যরা যা করছে নরমাল চাকরি, ভালো বেতন, অ্যাট্রাকটিভ বেতন, তখন তো ভালো বেতন পাচ্ছি, তাহলে আমার প্রতিশ্রুতি ভঙ্গ হলে আর না জানি কি বিপদ আসে। আপনি সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য আমি খুঁজতেছিলাম। সে অনেক কাহিনী আরেকদিন বলতে হবে। তারপরে আমি দেখলাম এই সংস্থাটা 1964 সালে জন্ম নেওয়া, তারাও আমার মতো সাহসী একজন মানুষ খুঁজতেছিল, তারাও আমার কথা ভাবতেছিল যে আমি যখন ছেলে ছিলাম তখন যেহেতু খুব দুরন্ত ছেলে ছিলাম, অনেক সাহস ছিল, সেই মানুষই মহিলা হয়েছে, নারী হয়েছে, সুতরাং সে আমাদের সঙ্গে আসলে আমাদের আর ভয় থাকবে না, আমাদের পুরুষেরা নির্যাতন করে তা আর করতে পারবে না। তারা আমাকে আহ্বান করলো। আমি তখন তাদেরকে নিয়ে আমি পুরো দমে, তখন 126 জন মহিলা, 206 মণ চাল, তাদের নিয়ে দুর্বার গতিতে আবার একটা সম্মেলন করলাম, ফকির সম্মেলন। মঙ্গলবারে যেদিন ভিক্ষার দিন, বারের দিন, ওই দিন তখন অনেকে খিচুড়ি করে খাওয়ায়, তা আরও সদস্য বাড়াইলাম। কারণ আমি তাদের কাছ থেকে শুনলাম যে তাদের মূল প্রবলেম হলো তাদেরকে ফতোয়া এবং বিভিন্নভাবে তাদেরকে মানুষ হেনস্থা করে। তো তাদের সংখ্যাটা বাড়াতে পারলে তাদের শক্তিটা বেশি হবে। এবং আমাদের ডাক্তার মোজাফফর রহমান, আজকের যিনি আরেকজন আপনার অতিথি, তার স্বনামধন্য তৎকালীন পিতা, সেই সময়ের প্রখ্যাত মানুষ, তিনিও আমাকে বললেন যে তোমাদের বৃদ্ধি করো, সংখ্যা বাড়াও। তো তখন 300-র বেশি আমরা সদস্য হইলাম। হয়ে আপনার একটা কথা হলো, সালের কথা বলছেন যখন আপনার 300 কর্মী ছিলেন, এটা 1981 সালে। 81 সালে। আচ্ছা, খুব বেশি আগের কথা না, খুব বেশি আগের কথা না। এবং সেখান থেকে এখন আপনার এই তখন ওই তাদের কাছে পরামর্শ নিয়ে, কারণ আগেকার সংবিধান ছিল, আমাদের কনস্টিটিউশন ছিল, সেটাকে আবার রিঅ্যাক্টিফাই করা হলো এবং বিজ্ঞ লোকজনের পরামর্শ নিয়ে, আমাদের গ্রাসরুট লেভেলের সদস্যদের পরামর্শ নিয়ে আমরা করলাম, কর্মসূচি নির্ধারণ করলাম। এবং আপনার হলো মহিলারা, তারা প্রথমত বলল যে আমাদের মূল সমস্যা হলো আমরা অশিক্ষিত, আমরা যদি শিক্ষা করতে পারি, হ্যাঁ, তো আমরা খেয়ে না খেয়ে
আমরা শিক্ষা গ্রহণ করব, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করাবো। শিক্ষাই আমাদের দুর্ভাগ্যের কারণ। সুতরাং শিক্ষাতে যেন যাওয়া হয়, আর ভূমিহীন সবাই, ভূমিও যেন আমাদের একটু ভূমি টমি আমরা যেন বেশি করি। এই জন্য অব্যবহৃত সম্পদ ব্যবহারকরণ নামক একটা প্রকল্প আমরা করলাম, যে আমাদের যত সঞ্চয় ছিল, যে যত সহায়তা করত, ওই দিয়ে আমরা জমি লিজ নিতাম। তারপরে অনেক লোকজন তারা তাদের জমি চাষ করে না, ফেলে রেখে আসছে, তাদের জমিগুলো চাষ করতাম করে। তখন থেকেই আপনার গ্রাম্য সমিতি ভূমিহীনদের দিয়ে আপনার অব্যবহৃত সম্পদ ব্যবহার করে এগ্রিকালচার বেশ কার্যক্রম, এগ্রিকালচার এবং শিক্ষা, এই দুইটার উপরে আমাদের এমফেসাইজ দিতে হলো। এটা আমাদের প্রয়োজনের তাগিদে। একটা কথা আছে যে আপনার হলো নিড ইজ দ্য মাদার অফ ইনভেনশন। জি, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা, আমি দেখেছি যে মেডিকেল মানে মেডিসিন নিয়ে আপনারা পড়াশোনা করেন এবং কারিগরি বিভিন্ন বিষয় নিয়েও আপনারা শিক্ষা দেন, কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাই যে স্পেশাল নিড প্রভিশন, যেটা দেশের বাইরে, আমরা এখন ইউকেতে আছি, ইউকেতে এই প্রভিশনটা নিয়ে আমরা যারা টিচিংয়ে আছি আমরা অনেক কাজ করি, বিকজ আমরা চাই না যে কোনো বাচ্চাই বা কোনো শিক্ষার্থী পেছনে থাকুক। তার জন্য আমরা স্ট্র্যাটেজি বানাই বা ক্লাসরুম ম্যানেজমেন্ট আমরা এভাবে তৈরি করি, বা আমরা বিভিন্ন ডিফারেন্সিয়েশন অ্যাক্টিভিটিস তৈরি করি ডিফারেন্ট লার্নারের জন্য, তাকে এম্পাসাইজ করার জন্য, তার জন্য আমরা টেইলর মেক করি। তো এই ধরনের কোনো কাজ বা ইচ্ছা আপনার এডুকেশনে ইমপ্লিমেন্ট করার ইচ্ছা আছে কিনা? কারণ আমি দেখেছি যে বাংলাদেশ খুবই পেছনে। বাংলাদেশ আসলে স্পেশাল নিড এডুকেশন নিয়ে আমি দেখেছি যে খুব বড় বড় প্রতিষ্ঠানও সেরকম একটা কাজ হচ্ছে না। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনার কাছে জানতে চাই এবং অনুরোধও রাখতে চাই আপনার মাধ্যমে আমি দর্শকদের এটা বলতে চাই, সম্মানিত দর্শক শ্রোতাগণকে, সেটা হলো আমরা বর্তমানে ইউনিভার্সিটি সহ মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা এবং আপনার হলো প্রাইমারি স্কুল থেকে শুরু করে নানা প্রকার টেকনিক্যাল স্কুল সব মিলিয়ে 43টা শিক্ষা প্রতিষ্ঠান করছি। এবং উদ্দেশ্য হলো অকুপেশন এবং ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং সেখানে দেওয়া, যাতে তারা জীবন ঘনিষ্ঠ স্কিল তারা অর্জন করে, তারা নিজের পায়ে দাঁড়ায়। আমাদের একটা রিলিজিয়াস কমপ্লেক্স নামক একটা জায়গা আছে, একটা কমপ্লেক্স আছে, সেখানে 7 প্রকারের মাদ্রাসা, ইয়েতিমখানা, প্রতিবন্ধী, সবার মধ্যেই কিন্তু ভোকেশনাল ট্রেনিং দিয়ে তারা যেন স্বাবলম্বী হতে পারে। এই স্বাবলম্বিতা হলো আমাদের শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষা গ্রহণ করবে, সে বেকার থাকবে, সে অভাবী থাকবে, এইটা যেন হইতে না পারে, এবং এটা হচ্ছেও না। আমাদের প্রচুর লোক তারা অত্যন্ত আনন্দিত হলাম যে আপনি এই ধরনের একটা চিন্তা করেছেন, কারণ আমরা এখানেও দেখি যে বিলেতেও দেখি যে এডুকেশনটাকে এভাবে এমবেড করা হয় যে মানুষের লাইফ স্কিলের সাথে বা জব রিলেটেড করা হয়, যাতে একটা ছেলে বা মেয়ে যখন সেই সাবজেক্টটা বা বিষয়টা নিয়ে পড়াশোনা করে, সে তখন খুব সহজেই একটা ক্যাফে ওপেন করতে পারে, বা সে কোনো একটা চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করতে পারে, বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারে। তো সেইভাবেই টেইলর মেক করা হয়। এদেশের কিছু কিছু কারিগরি শিক্ষা আছে বা শর্ট কোর্স আছে আমরা যেগুলোকে বলি, সেগুলো একটা ছেলে বা মেয়েকে অনেক বেশি অনুপ্রাণিত করে যে নিজস্ব কিছু একটা করার জন্য। আপনি অনেক আগেই বাংলাদেশে এই ধরনের একটা চিন্তা করেছেন এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেছেন কারিগরি শিক্ষার প্রতি, সেটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমাদের দুজন অতিথি আমাদের সাথেই আছেন, আপনারাও আমাদেরকে ফেলে কোথাও যাবেন না। বিরতির পর আরও একবার আমন্ত্রণ বিলেতের আলাপ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে রয়েছি অ্যারিনা সিদ্দিকী সুপ্রভা। আমার সাথে যে দুজন অতিথি আজকে আছেন, চলুন তাদের সাথে আমরা আরও একবার কথা বলি। আমার বাম দিকে আছেন ডক্টর হোসনে আরা বেগম, এক্সিকিউটিভ ডিরেক্টর TMSS প্রতিষ্ঠানের, এবং আমার ডান দিকে আছেন মোস্তাফিজুর রহমান পল্টু,
উনি ফরেন অ্যাফেয়ার্স এবং অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন TMSS গ্রুপের সাথে বা কোম্পানির সাথে, এবং তার আরও একটি পরিচয় আছে, তিনি গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের ফাউন্ডার, ওয়ান অফ দ্য ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। আমি শুরুতেই ডক্টর হোসনে আরা বেগম ওনার কাছে জানতে চাইব বা তার সাথে একটু আলাপ করতে চাইব, এই যে আপনি এই প্রতিষ্ঠানটি কে এত বড় পরিসর রূপ দিয়েছেন বা এত ডালপালা বা শাখা গজিয়েছে, এখন একটা পরিণত মানুষে পরিণত হয়েছে একটা সুপ্ত বীজ থেকে। তো এখন আপনার প্রতিষ্ঠানের সাথে কত মানুষ কাজ করছে বা কতজন কর্মী আছেন? ধন্যবাদ। বর্তমানে TMSS এর সঙ্গে রেগুলার যারা চাকরি করেন, কর্মসংস্থান পেয়েছেন, এই ধরনের 50,000 প্লাস মানুষ কাজ করে। আচ্ছা, যারা চাকরি বিধি অনুযায়ী মানে আপনার গ্র্যাচুইটি, পেনশন ইত্যাদি পাবেন। আচ্ছা, আর যারা ইনফরমাল, যেমন আমাদের হ্যান্ডিক্রাফট সেকশন আছে, হ্যাঁ, সাবা গ্রুপ আছে, এখানে 14,000 ছিল, কিন্তু করোনাতে কমে গিয়ে এখন 13,000 মহিলারা হোম বেজ ওয়ার্কার, ঘরে বসে কাজ করে, নো ওয়ার্ক নো পেমেন্ট। তারপরে বিভিন্ন শিল্প কারখানায় কাজ করে। তো আমাদের বিভিন্ন ভেঞ্চার করতে হয়, সেটা এই কারণে মানুষের কর্মসংস্থান দরকার। মানুষের হাতে কাজ না থাকলে তো পেটে ভাত থাকবে না, পেটে ভাত না থাকলে চোখে ঘুম থাকবে না, চোখে ঘুম না থাকলে শান্তি থাকবে না, অশান্তি করবে, চুরি ডাকাতি করবে, ছিনতাই করবে, ল অ্যান্ড অর্ডার নষ্ট বিভ্রাট করবে, দেশে অরাজকতার সৃষ্টি হবে। তো আমাদের সংস্থা হলো, আপনি কোম্পানি বললেন, এটা সংস্থাটা হলো বেসরকারি সেবামূলক সংস্থা, জনকল্যাণমূলক সংস্থা, চ্যারিটেবল, নন প্রফিটেবল, নন পলিটিক্যাল। আমরা কোনো রাজনীতির দিকে কখনোই আমরা অ্যালাইন হতে পারবো না, এটা আমাদের জন্য হারাম, অবৈধ, এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই। জনকল্যাণ করার ক্ষেত্রে বিড়ম্বনা হবে। সেই জন্য সাংবিধানিকভাবে মানে আমাদের অ্যাসোসিয়েশন অফ মেমোরান্ডামে এটা স্ট্রিক্টলি আপনার নিউট্রাল থাকার জন্য বাধ্যবাধকতা আছে। তো অ্যাজ এ অর্গানাইজেশন, অ্যাজ এ পারসন যে যা করছে করবে, তবু সক্রিয়ভাবে করতে পারবে না, আর নিউট্রালি থাকতে হবে। আর শিক্ষার কথা বললেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের TMSS মেডিকেল কলেজ, এটা বাংলাদেশের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে নাম্বার 1। আমাদের মেডিকেল কলেজে প্রায় 450-র মতো ফরেন স্টুডেন্ট আছে এবং পোস্ট MBBS কোর্স আছে। আমাদের এই মেডিকেল কলেজকে ভিত্তি করে 1000 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যে হাসপাতালের মধ্যে আপনার আই সেন্টার আছে, যেটা আজকের যিনি আরেকজন অতিথি পল্টু ভাই, তার বাবার, তার দাদা এবং দাদির নামে, তারপরে তার বাবার নামে একটা ক্যান্সার ডিটেকশন সেন্টার আছে এবং আই কেয়ার সেন্টার আছে। আই কেয়ার সেন্টার তো তার দাদা এবং দাদির নামে, আর ক্যান্সার ডিটেকশন সেন্টার হলো তার বাবার নামে। আচ্ছা, এছাড়া আপনার ওনারা নানাভাবে আমাদেরকে চ্যারিটেবল কাজে সহযোগিতা করেন, ইয়াতিমখানাতে সহযোগিতা করেন, ওনার মতো অনেকেই করেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকেও এখানে আসার ক্ষেত্রে উনি না হলে তো এই কথা, এই বিলাতের আলাপে আমার আলাপ সংযোগ হওয়ার কোনো সুযোগ ছিল না। তো সেখানে বলতে পারলাম। আর আমাদের সদস্য সংখ্যা বর্তমানে অ্যাক্টিভ সদস্যের সংখ্যা 22 লক্ষ পরিবার। প্রত্যেক পরিবারে কমপক্ষে 3 জন করে ভোটার আছে। এনারা কাউকে না কাউকে ভোট দেবেন স্বাধীনভাবে। অনেক সময় ভোটের সময় তারা আমাদের জিজ্ঞেস করে যে কাকে ভোট দেবে, কাকে ভোট দিলে সুবিধা হবে আপনাদের, সেই শিক্ষাই তো আপনারা পেয়েছেন যে আপনাদের মতো করে ভোট দেবেন, যে যাকে পারেন তাকে দেবেন। আর আমাদের টোটাল কিউমুলেটিভ সদস্য সংখ্যা 97 লক্ষ। কিউমুলেটিভ কেমনি হলো? কিউমুলেটিভ মানে যারা ফেজ আউট হয়ে যায়, মানে ড্রপ আউট যাকে বলা হয়, কারণ যখন বেশি টাকা দিতে হয় তখন আমাদের সঙ্গে আর থাকা যায় না, কারণ আমাদের অনেক অনুশীলন করতে হয়।
তখন আমরা গুড বরোয়ার সার্টিফিকেট এনবিসি দিয়ে তাদেরকে বের করে দেই। ওই এনবিসি দেখায় অন্য বড় এনজিও, যেমন আমাদের দেশে ব্রাক বড় এনজিও, আশা বড় এনজিও, এরকমের বড় এনজিওর কাছ থেকে বেশি টাকা অথবা ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে তারা আমাদের সাথে মানে সক্রিয়ভাবে নাই, কিন্তু তারাও আমাদের সেই দৃষ্টিতে, এবং তারা আমাদেরকে হেল্প করে, তারা আমাদেরকে বিভিন্ন ঈদে চাঁদে ডোনেশন করে। তাদের ডোনেশন সব মিলিয়ে আমরা আমাদের পাবলিক ডোনেশনটাই আমাদের বড় ডোনেশন, এই দিয়ে জনকল্যাণের কাজ আমরা করি। জি, অনেক ধন্যবাদ। আপনি অনেক চমৎকারভাবে কথাগুলো বলছিলেন। আমি জানি আপনার এই এই প্রতিষ্ঠানের সাথে আপনার অনেক ইমোশন জড়িত, আপনার অনেক স্মৃতি জড়িত। সেটা হয়তো আমরা আজকের একটি পর্বে সেই গল্প শুনে শেষ করতে পারবো না বা দর্শকদের কাছেও পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের যে লক্ষ্য ছিল বা মেইন ভিশন যেটা ছিল, যে এই যে এত বড় একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন, কিন্তু আমরা বিলেতে এত বাঙালি আছি, বিলেতে বলা হয় যে বাংলাদেশের পরে সর্ববৃহৎ বাঙালি কমিউনিটি, কিন্তু সেখানে কেন আমরা এখনো পৌঁছাতে পারলাম না? সেজন্যই এনটিভির আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা দর্শকদের কাছে জানাতে চাই বা পৌঁছাতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে হোসনে আরা বেগম। আমার রাইট সাইডে আছেন, আমি আবারও বলছি, আমার আরো একটা ইনফরমেশন, জি, আমি ওনার কাছ থেকে আবার আপনার কাছে আমি আসব। আমি একটু ভিন্ন ধর্মী কথা আপনার সাথে একটু আলাপ করতে চাই। যে আমি জানি আপনি গ্রেটার বগুড়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং সম্প্রতি আপনারা একটা ইভেন্ট করেছেন, হেডিং ছিল আলুর ঘাটি। তো এরকম একটা ইউনিক এবং ইন্টারেস্টিং নাম দেওয়ার পিছনে কি কারণ ছিল? দেখেন, আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আলু ঘাটিটা আমাদের বগুড়ার একটা প্রাতিষ্ঠানিক খাওয়া, এত পপুলার যে মজলিস, একটা মজলিস, আমাদের দেশে বলে মজলিসে খাওয়া। আলু ঘাটিটা বগুড়ার এত একটা মানে এরকম একটা এস্টাবলিশড ট্রেডিশনাল ফুড মেনু, এটা আমি মনে করেছি যে বেসিক্যালি গত বছরে এটা হয়েছিল, এই বছরে এটা বিরাট আকারে আমরা এটা করতে চাই। এটা কিছুটা বগুড়ার কালচার রিফ্লেকশন করে। বগুড়া নামেই যার পরিচয়, একদম সত্যি কথা। কারণ বগুড়ার সত্যিকার অর্থে কৃতি সন্তান কিন্তু অনেক আছেন। আমাদের মোহাম্মদ আলী সাহেব, উনি ছিলেন 1954-এর প্রধানমন্ত্রী। আমাদের ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেব আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বগুড়ার, এবং উনি আমার প্লাটুন কমান্ডার ছিলেন। আমি কিন্তু বেসিক্যালি 38 PM লং কোর্সের কমিশন, উনি ছিলেন আমাদের প্লাটুন কমান্ডার। সুতরাং একটা যোগসূত্র তো আছেই উত্তরবঙ্গের সাথে, সবার সাথে। তো বগুড়ার কৃতি সন্তান যারা বিলেতে আছেন, তাদের জন্যই আপনাদের এই ছোট্ট একটা প্রয়াস, এবং এটাকে কিভাবে গ্লোবালাইজড করা যায়, আন্তর্জাতিক টিএমএসএস-কে করা যায়, যেটা ব্র্যাক করেছে অনেক ক্ষেত্রে বিকাশের জন্য, এটার চেষ্টা আমি এখন চালাই যাচ্ছি। বিশ্বাস করি হোপফুলি ইন দ্য ফিউচার আমরা এটাকে করতে পারবো অবশ্যই, যাতে করে বিলাতের যারা বাঙালি আছেন, আরো ইউর বাঙালি আছে, অনেকেই আমরা আছি এদের, মানে খালি শুধু বিলাতে নয়, আমরা ইউতে কিন্তু বহু বাঙালি আছেন, স্পেশালি গ্রিসে অনেক বাঙালি, ইতালিতে অনেক বাঙালি আছে, স্পেনে আছে। সবার মাঝে যেন আমরা টিএমএসএস-কে পরিচিত করতে পারি, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। জি, টিএমএসএস এর এই যে একটা মহতী উদ্যোগ বা মহতী প্রচেষ্টা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, তারা মেডিকেল সেক্টরে অনেক চমৎকার কিছু কাজ করেছেন এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল নির্মাণ করেছেন এবং সেখানে তারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। মানবতাই তাদের কাছে প্রধান ধর্ম। এখানে দল মত নির্বিশেষে মানব ধর্মকেই তারা সবচেয়ে উঁচুতে স্থান দিয়েছেন। তো এই ধরনের কাজ, এই ধরনের কর্মপ্রচেষ্টা দিনকে দিন এগিয়ে যাক, দেশের কল্যাণে এগিয়ে যাক, দেশের মানুষ সামনের দিকে আরও বেশি অনুপ্রাণিত হোক। আমি আবারও যাচ্ছি ডক্টর হোসনে আরা বেগম, ওনার সাথে একটু আলাপচারিতা করার জন্য। স্বাস্থ্য সেক্টরের কথা বললেন, জি, ওখানে 250 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল আমরা করেছি। ক্যান্সার হাসপাতালের এটা ব্যাপক ব্যয়,
এবং ব্যাপক সিকিউরিটি মেনটেন করে আপনার এর কনস্ট্রাকশন, বাংকার, এগুলো অ্যাটমিক এনার্জির ডিজাইন, হুর এক্সপার্ট এসে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এভাবে প্রচুর টাকা ব্যয় করতে হয়েছে ওখানে। তো সেখানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সহায়তায় আমরা একটা বায়োমলিকুলার ল্যাব করেছি, যে ল্যাব ক্যান্সারের কোনো প্রকার আলামত বোঝার আগেই, অর্থাৎ 10 বছর পূর্বে আপনার শরীরে ক্যান্সার ঢুকবে, তার 10 বছর পূর্বে আপনি টের পাবেন যে আপনার শরীরে কোনো ক্যান্সার সেল গ্রো করবে কিনা। এটা একদম জেনোমিক একটা সায়েন্টিফিক টেস্ট। তো সেইটা বাংলাদেশের কোথাও নাই, এইটা বিদেশ থেকে আমাদের দেশের বিত্তমান লোকরা করে নিয়ে আসে। আপনার 2 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়, সেখানে আমরা মাত্র 30,000 টাকায় এই টেস্টটা করে দিতে পারবো। সেটা আমরা সেটা আমরা করছি। তারপরে আমাদের একটা লিনিয়ার আপনার থেরাপি মেশিন, আর একটা হলো টোমোথেরাপি রোবোটিক মেশিন, যেটা মানে সেল স্পেসিফিক আপনার হলো রেগুলো দেবে, অর্থাৎ রেডিয়েশন হবে, অন্য শরীরের কোনো ক্ষতি হবে না, মানে ক্যান্সার ধরনের ক্ষতি ছাড়াই এটা ট্রিটমেন্টটা হবে। যে ক্যান্সারের সারভাইভাল রেট যে এত বেশি, এটা আমার নিজের চোখে আমি দেখতেছি। তারপরে আপনার ব্লাড ক্যান্সার, বিশেষ করে বাচ্চাদের 12 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের যে ব্লাড লিউকেমিয়া নামক একটা ক্যান্সার হয়, এইটা আপনার একদম 100% নিরাময়। এটা চিকিৎসা করলেই এই ছেলেটা বেঁচে যাবে, এই বাচ্চাটা বেঁচে যাবে। শুধুমাত্র এর সর্বসাকুল্যে টাকা খরচ হবে 5 লক্ষ টাকা। তো সেইটা আমরা করছি। ওপেন হার্ট সার্জারি আমাদের হাসপাতালে করছি, সেখানে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা খরচ হয়। তো এই যে অত্যন্ত অ্যাট কস্টে, মানে হলো খুব স্বল্প মূল্যে, যা দুর্বল ইনগ্রিডিয়েন্টের বা এই দুর্বল সামগ্রীর যা খরচ তাই দিয়ে। তো এই দুর্বল সামগ্রীর খরচ অনেকে দিতে পারে না, তারা বলে যে আমাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, মরতে হবে। তো চোখের সামনে বাচ্চাটা মরে যাচ্ছে, হাহুতাশ করছে, তো এদের জন্যই আপনার হলো মানি কালেকশন করতে হয়। আর যে কথা বললেন বিলাতে আমি আসছি, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল একটা মাল্টিলেটারাল একটা কোম্পানি প্রাইমার্ক, তাদের সহায়তায়, তাদের খরচে আমরা 5 জন আসছি। আমার সঙ্গে একজন বিজ্ঞানীও আসছেন, ডক্টর সঞ্জন কে দাস, উনি শেফিল্ড ইউনিভার্সিটির প্রফেসর ফেলো ছিলেন, সেখানেও গেছিলাম। তাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হবে, সেখানে অলরেডি ডিসকাশন করে আসছি। আমাদের নার্সরা এখানে, আমাদের ডাক্তাররা এখানে আরও উন্নত ট্রেনিং নেবেন। তারপরে আপনার হলো থেমস কলেজে, হাসপাতালের সঙ্গে কথা হয়েছে। তো ইউকেতে আমরা আরও আমাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করব, তাতে আমরা উপকার পাব এবং আমাদের কাজের গুণগত মান বাড়বে। আর অর্থ দরকার, অর্থ ছাড়া কিন্তু এই সেবাগুলো করা যায় না। সেবা করা ফরজে আইন, এর হক্কুল ইবাদ, যার সামর্থ্য আছে, কিন্তু আমাদের সামর্থ্য নাই। কিন্তু সেবাতে যেহেতু নেমে গেছি, সামর্থ্যবানদের কাছ থেকে পয়সা নিয়ে এটা করতে হবে। তো এই জন্য ব্যবসাও দরকার। তা আমরা দেখছি এই যে আব্দুল্লাহ মামুন নামে যে ছেলেটি, মুরাদ নামে ছেলেটি আজকে এখানে আমাদেরকে নিয়ে আসলেন, ওনারা অনেক সহায়তা করছেন। তো ওনারা বলছেন যে এখানে যদি আমরা একটা হ্যান্ডিক্রাফটের শোরুম করি, এত কম দামে আমরা বিভিন্ন বস্ত্র, হাতের কাজ আমরা এখানে আমরা দিতে পারবো। তো সেখান থেকে আশা করি আমাদের একটা অর্থ সংকুলন হয়ে যাবে। তা আমি সকলের কাছে কৃতজ্ঞ যে এখানে আব্দুল্লাহ মামুন বলতেছিল যে আপনি ব্যবসা শুরু করেন, আর এত কম দামে আমি সবাইকে বিলাতে বসবাসকারী বাংলাদেশি তথা উপমহাদেশের যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি,
সিইং ইজ বিলিভিং। আপনারা দেখেন যে ফখরুদ্দিনের সংস্থা জেরো থেকে একটি সংস্থা মানুষের সম্মিলিত প্রয়াসে কিভাবে বড় কাজ করা যায় এবং মানুষের কর্মসংস্থান দেওয়া যায়, মানুষের কল্যাণ করাই হলো সবচেয়ে বড় ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন, সৃষ্টিকর্তা বলেছেন যে আমাকে ভালোবাসতে চাইলে মানুষকে ভালোবাসো, আমার কৃপা পাইতে চাইলে মানুষকে কৃপা করো। তাই যারা এই কাজ অনেকে বিশ্বাস করার জন্যই আজকে মোস্তাফিজুর রহমান পল্টু ভাই আমাদের জন্য এত কষ্ট করে নিজের অর্থ খরচ করে বাংলাদেশে যান, ইতিমখানাতে সহযোগিতা করেন সর্বত্র। অনেকেই এখানে আমাদেরকে ক্যামব্রিজে বিভিন্ন জায়গায় আমাদেরকে তাদের কাজ বন্ধ করে দিয়ে, এই যে মুরাদ, আব্দুল্লাহ মামুন এবং আরও অনেক কয়েকজন, আমি কয়েকজনের নাম বলবো, সবাই সহযোগিতা করছেন। তো এভাবে সহযোগিতা করার মানুষ অনেক আছে, আমরা এটা ম্যাটারালাইজ করতে পারছি না। তো বিলাতে ম্যাটারালাইজ করার জন্য আমরা চেষ্টা করছি। আর তার সঙ্গে এনটিভি থেকে আপনারাও এটা করছেন, এনটিভির চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট আপনাদের সকলকে আমি টিএমএসএস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবার জন্য দোয়া করব, বংশ পরম্পরায় আপনারা আরো উন্নততর জীবনযাপন করবেন, আপনাদের পরম্পরাও মানুষের এইভাবে সেবা করবে। এটাই শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আমার অভিপ্রায়। অনেক ধন্যবাদ। আপনি এত মহতি কাজের সাথে আছেন, মহতি সেবার সাথে আছেন, এর চেয়ে বড় কাজ আসলে আর কিছু হতে পারে না। আপনি দেশবাসীকে সেবা দিচ্ছেন, ভিন্ন ক্ষেত্রে ভিন্ন কাজে আপনি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, স্বাবলম্বী হতে সহযোগিতা করছেন। এই মহতি উদ্যোগকে আপনি আরও উত্তরোত্তর সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনি বিলেতে এসেছেন, বিলেতে বাংলাদেশিরা যারা আছে তাদেরকেও সাথে নিয়ে আপনি এই প্রজেক্টটাকে, আপনার এই প্রচেষ্টাটাকে আরও বেশি ফলপ্রসূ করার চেষ্টা করবেন। আমি এই প্রয়াস রাখছি আপনার কাছে। আমি চলে যাব মোস্তাফিজুর রহমান পল্টু আপনার কাছে। আপনার সাথে বেশি আলাপচারিতা আজকে করার সুযোগ হয়নি সময় স্বল্পতার জন্য। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, বা আমার একটু অভিপ্রায় আছে যে এই যে আপনি টিএমএসএস এর সাথে আছেন, যুক্ত আছেন, এবং আপনি ভিন্নভাবে সুদূর বিলেত থেকেও তাদের সাথে কোঅপারেশন করে যাচ্ছেন বা সহযোগিতা করে যাচ্ছেন, তো আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনি বাংলাদেশিদেরকে সাথে নিয়ে, ব্রিটিশ বাংলাদেশিদেরকে সাথে নিয়ে বা বিলেতে বসবাসরত বাঙালিদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানের সাথে কোনো একটা যোগসূত্র স্থাপন করবেন? আপনাকে ধন্যবাদ এবং অবশ্যই আমার এনটিভির সমস্ত পরিবারকে ধন্যবাদ। আমার তো চেষ্টা অবশ্যই আছে, থাকবে, এবং আমি চাই যে নট অনলি বগুড়া, ব্রিটিশ বাংলাদেশি এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে সমস্ত বাংলাদেশি ভাই বোন আমাদের আছেন, তাদেরকে সবাই মিলে আমরা যেন টিএমএসএস এর কার্যক্রম এখানে চালাতে পারি। লন্ডনে, ফার্স্টে লন্ডনে, ইউকেতে একটা বেস করে, এটা একটা মুখ্য উদ্দেশ্য, জনগণকে একসাথে করা এবং সমন্বয় করা, পরিচিত করা, টিএমএস এর মহৎ উদ্দেশ্যকে তুলে ধরা। টিএমএস যে একটা সামাজিক প্রতিষ্ঠান, এটা একটা জনসেবামূলক প্রতিষ্ঠান, এই জিনিসটাকে এখানে এস্টাবলিশ করা, বুঝছেন না? কারণ আগে দেখেছি আলং ছিল, আলংয়ের আছে, আউটলেটও ছিল। এই ধরনের আমি চাইতেছি যেটা টিএমএসএস এর এখন একটা আন্তর্জাতিকরণ টাইম এসে গেছে। টিএমএসএস এর এত সদস্য, এত লোক, আপনি নিয়ারলি 1 কোটির মতো, বুঝছেন, বাংলাদেশে সব পরিবার সহকারে। আপনি যদি যান একবার বগুড়ায়, তখন আপনি দেখবেন যে টিএমএসএস এতেও তো এডুকেশন। আপনার কাছে দাওয়াত পেয়েছি, না গিয়ে আর পারবো না। অবশ্যই এবার যখন যাব দেশে, তখন আমি অবশ্যই চাইবো যে এই মহতী একটা প্রতিষ্ঠানকে আমি যেন দেখে আসতে পারি। আমার মুখ্য উদ্দেশ্য এটাই যে আমি চাই যে সব বাংলাদেশি যারা এখানে আছেন ভাই বোনেরা, আমরা সবাই যেন টিএমএস জানতে চাই এবং আমি যেন জানাতে পারি, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। আমার আরেকটা কথা, অবশ্যই আমি এই যে আপনি ক্যান্সার, তারপরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্র, তারপরে এই জাতীয় ক্রিটিক্যাল ট্রিটমেন্টগুলো,
এই ট্রিটমেন্ট আমরা এবং কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে ক্লাসের জন্য সিনিয়র প্রফেসর দরকার। এই কারণে আমরা 2টা হেলিকপ্টার কিনেছি, যে বিভিন্ন দেশের এক্সপার্টরা ঢাকা বিমানবন্দরে আসে, সে বিমানবন্দর থেকে আমরা হেলিকপ্টারে যাতায়াত করাই। এটা নিয়ে এক ধরনের মানুষ অনেক সমালোচনা করে, কিন্তু তারা এর ভিতরের কি রহস্য, কেন হেলিকপ্টার কেনা হয়েছে এটা অনেকে বোঝে না, কিন্তু প্রতিহিংসা করে। এটা স্বাভাবিক, যেহেতু না বুঝলে তো করবেই তারা। তারপরে তারা গিয়ে ওখানে থাকবে যাতে ভালোভাবে থাকতে পারে, এজন্য মোমো ইন 5 তারা হোটেল নামক একটা হোটেল অ্যান্ড রিসোর্ট আমরা করেছি, যাতে আনন্দের সঙ্গে থাকতে পারে। ফলে আমাদের ট্রিটমেন্টগুলো কিন্তু ভালো হচ্ছে, কারণ এক্সপার্টরা তারা বৃহস্পতিবারে যায় হেলিকপ্টারে, যে গিয়ে তারা চিকিৎসা করে, রুগী দেখে, তারপরে শুক্রবার গোটা দিন করে, শনিবারও ফার্স্ট আওয়ার করে বিকালবেলা চলে আসে। ফলে আমাদের এই চিকিৎসার মান কিন্তু উন্নত দেশের চিকিৎসার মানের মতোই, কারণ বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ভারত থেকে, আপনার শ্রীলঙ্কা থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনার ডাক্তাররা, থাইল্যান্ড থেকে ডাক্তাররা যায়, গিয়ে খালি এখন এটা করতে হয়। বিমানবন্দরটা হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, সরকারও আমার মনে হয় এর আগে তো সরকার করে নাই, বগুড়াকে রাজনৈতিক কারণে করে নাই, তো সেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আশা করা যায় বগুড়া বিমানবন্দর হলে আমাদের এই হেলিকপ্টারের একটা হিউজ ব্যয়, এই ব্যয়টা আর থাকবে না, তখন আরো উন্নত হবে। আমাদের উত্তর অঞ্চলে গার্মেন্টস করতে পারবো, কর্মসংস্থান আরো বেশি হবে। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে একটু সময় নেই। কথা বলতে বলতে আমরা আসলে পুরো সময়ই আমাদের হাত থেকে চলে গেছে। এবং বগুড়া এগ্রিকালচার প্রোডাকশন কিন্তু অনেক বেশি। জি, আমি সবশেষে আপনার কাছে একটু জানতে চাইবো, আমি একজন পুরোদস্তুর বাঙালি, আমি হ্যান্ডলুমকে অনেক প্রমোট করি, হ্যান্ডলুমের পোশাক পছন্দ করি, তো আপনার কাছে আমি সবশেষে মেসেজটা জানতে চাইবো যে এখানে যে এনটিভি দর্শকরা আছেন বা সেটের সামনে যারা বসে আছেন, তাদের জন্য আপনি কি মেসেজ আজকে রাখতে চান? তাদের জন্য মেসেজ আমাদের হলো বুনিয়াদি.com নামক একটা অনলাইন প্রোডাক্ট আছে, অনলাইন আছে, আর এখান থেকে গিয়ে বুনিয়াদি.com এর সঙ্গে আমি আমার হ্যান্ডিক্রাফটটা এখন সংযোগ করব। ওই পিকচার দেখে যে যেটাতে অর্ডার দেবেন তাকে সেটা পৌঁছে দেওয়া হবে। আর ইতিমধ্যে আমাদের পল্টু ভাই এবং তার মিসেস, তাকে আমি কৃতজ্ঞতা কিভাবে দেবো জানি না, আমাদের খাওয়া দাওয়া, আমাদের উনি ঢাকার সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, তারা যদি ইচ্ছা করেন তো আমাদের একটা এখানে আউটলেট একটা হবে, সেই আউটলেট থেকে আমরা চমৎকার উদ্যোগ হবে। তাদের জন্য মেসেজ, আমাদের হাতের কাজ, আমাদের সেবা, আমাদের সামগ্রী দেখে আপনারা আমরা কি করি, আমরা কাদের জন্য কিভাবে চলি, আমাদেরকে চিনতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে এনটিভিতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি সবশেষে আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাইবো, এনটিভি দর্শকদের জন্য আপনার মেসেজ। আমার মেসেজ থাকবে খুব সিম্পল ভাই, আমার সমস্ত ভাই বোনেরা যারা আপনারা শুধু ইউকেতে না, যারা ইউতে আছেন, সবাই মিলে আসেন, একটু চেষ্টা করি মানে আমাদের টিএমএসএসকে ধরে রাখি, একটু আরও বড় করতে পারি, আপনাদের মধ্যে পরিচিত করতে পারি, এটার জন্য আমরা সবাই মিলে করতে পারি, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। অনেক অনেক ধন্যবাদ আমার দুজন অত্যন্ত গুণী আজকের অতিথিকে। এনটিভির সকল দর্শকের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা, এবং আবারও দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।